একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। জয় শিয়া রাম বন্ধুরা, দেখুন গতকালকে আনন্দবাজার পত্রিকার ডিজিটালে অভিষেক ব্যানার্জির 1 ঘন্টার একটা ইন্টারভিউ পাবলিশ করা হয়েছে। বলেন কি? আর হ্যাঁ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের দারুণ এন্টারটেনমেন্টও লাগবে, কারণ অভিষেক ব্যানার্জিকে আনন্দবাজার পত্রিকা যে সমস্ত প্রশ্ন করেছে সেগুলো শুনলে আপনাদের অবস্থা হয়তো এরকমও হতে পারে। কি করবেন যদি আমাকে বলে, এটা খুব কেতাবি কথা হচ্ছে। কোনো কেতাবি কথা না। আপনি গত 3-4 মাস ধরে একটু দূরত্ব রচনা করেছেন, তার যে কারণই থাকুক সেই দূরত্ব থেকে কোনো দূরত্ব রচনা করিনি। আমি আবার আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দিতে দিয়েছেন। আমি ওই দূরত্ব রচনা করতাম তাহলে এই প্রধানমন্ত্রী সেই প্রতিনিধি দলের সদস্যই হতাম না। আপনাকে খুব আড়ষ্ট লেগেছিল সেদিন। না, যাই লেগে থাকুক, আমি গেছি তো, কিন্তু খুব আড়ষ্ট ছিলেন আপনি। কোনো কথা বলেননি অভিষেক? কেউ কথা বলেনি, আমি জানি, কিন্তু আমি জানি। দেখুন, এই ইন্টারভিউর প্রথম 10 থেকে 15 মিনিট, পুরো 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই ইন্টারভিউ শুধুমাত্র এটাই প্রমাণ করার চেষ্টা হয়েছে যে পিসির সঙ্গে ভাইপোর চরম মনোমালিন্য হয়েছে। সেই জন্য অভিষেক ব্যানার্জি বর্তমানে রাজনীতিতে সক্রিয় নেই। আর অভিষেক সক্রিয় না থাকায় তৃণমূলের বিশাল বড় ক্ষতি হচ্ছে। মানে বলতে পারো যে এক প্রকারের তৃণমূল প্রায় অচল হয়েই পড়েছে। মানে এমন এমন প্রশ্ন আর এমন এমন কথা যেন মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে কোনো না কোনো রকম ভাবে মাথাতেই বসাতে হবে, তৃণমূলের মাথাতেই বসাতে হবে, যাতে আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর মুখ করা যায়। ও সরি, প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। সে তো 30 লক্ষ লোকের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজার চৌকাঠ পেরিয়ে সারা রাজ্যে নামবেন কি? দল চাইলে নিশ্চয়ই নামবেন। আর আমি তো নেমেই আছি। আমি গেছি কোথায়? আপনি ডায়মন্ড হারবারে চলে গিয়েছেন। ডায়মন্ড হারবারের মানুষের প্রতি তো আমার একটা দায়বদ্ধতা আছে। আপনার সারা রাজ্যের আপনার দলীয় কর্মীদের প্রতি দায়বদ্ধতা আছে, কারণ আপনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেন মনে হচ্ছে যে তৃণমূল পার্টিটা আনন্দবাজার পত্রিকার, যে অভিষেক ব্যানার্জি তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে সেই জন্য আনন্দবাজার পত্রিকা অভিষেক ব্যানার্জির হাতে পায়ে ধরছে যে না, যেও না। কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মাথার উপর একজন সভানেত্রী রয়েছে। সেই সভানেত্রী আমাকে যেভাবে কাজে লাগাবে, আমাকে দল বলেছে 2021-এর পর তুমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে দলের সাংগঠনিক বিস্তার করে অন্য রাজ্যে যাও। আমি গেছি, আমি ত্রিপুরায় গেছি, মেঘালয়ে গেছি, গোয়ায় গেছি, কিন্তু গিয়ে সব জায়গাতে হেরেও ফিরেছে। ট্রান্সফার অফ পাওয়ারের তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি তো তৃণমূলের সেনাপতিও বটে। নিশ্চয়ই, সৈনিকের চেয়ে একটু বেশি সেনাপতি। সেনাপতি তো কোনো একদিন ক্ষমতায় যাবেন, কারণ কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। কালের নিয়মে, জগতের নিয়মে। হ্যাঁ, অবশ্যই কালের নিয়মে, জগতের নিয়মে অভিষেক ব্যানার্জি একদিন অবশ্যই মুখ্যমন্ত্রী হবে। আর সেই আশায় আনন্দবাজার পত্রিকা পথে বসে থাকুক, আমরাও তার সঙ্গে সঙ্গে বসে থাকবো অভিষেক ব্যানার্জি কবে মুখ্যমন্ত্রী হবে। সুতরাং সেনাপতি যে একদিন রাজা হবে বা সেনাপতি যে একদিন অমুক হবে বা তমুক হবে, আমি মনে করি ম্যানিপুলেশন বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। হায়, মানে আনন্দবাজারে স্বপ্ন দেখতে না দেখতেই অভিষেক দাস এই স্বপ্ন ভেঙে দিল। একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। হাওয়ায় কান পাতলে নাকি শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে। একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। দাঁড়াও তো, একটু হাওয়াতে কান পেতে দেখি যে কিছু শুনতে পাই কিনা। আনন্দবাজার পত্রিকা তোমাদের কানে কয়লা জমেছে, তোমাদের কানটা একটু পরিষ্কার করে নিও। আর বিজেপির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা যুক্ত করছে তারা ভুলে যাচ্ছে যে আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। গলা কাটা ফাটা তো দূরের কথা, আমি তো আগে ঠিক এটাই বুঝে উঠতে পারছি না যে অভিষেক ব্যানার্জির সঙ্গে যারা বিজেপিকে এক করে ফেলছে তারা কি বাংলা মদ একটু বেশি করে গিলে ফেলেছে? রাজনীতি বিশেষ করে ইলেকশনে, ডেমোক্রেসিতে, নির্বাচনের সময় মানুষ ঠিক করে কাকে ভোট দেবো, কাকে ভোট দেবো না। কিন্তু আমাদের রাজ্যে মানুষ ঠিক করে না, কারণ যারা ভোটে দাঁড়ায় তারা নিজে থেকেই ঠিক করে নেয় যে কিভাবে বুথ দখল করবে। অভিষেক, পরিশ্রুত শুদ্ধ তৃণমূল কিভাবে তৈরি হবে, কার হাত ধরে তৈরি হবে? এই যে এখন চারদিকে কান পাতলে শোনা যাচ্ছে যে
এত করাপশন, এত দুর্নীতি, টাকা পয়সা, এখান থেকে তাহলে শুদ্ধিকরণের প্রয়োজন আছে। এটা তো মিডিয়ার তৈরি করা, এটা তো মিডিয়ার তৈরি করা। এটা নাকি মিডিয়ার তৈরি করা, আলু বালু লালু কালু ও কয়লা বালি কত কি, তার সঙ্গে সঙ্গে হাজার হাজার দিন রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে, এ সব কিছু একেবারে মিডিয়ারই তৈরি করা। আপনার হাত ধরে এই শুদ্ধ তৃণমূল তৈরি হতে পারে না। সেই কারণেই আমরা তৃণমূলে নবজোয়ার করেছিলাম এবং 2023 সালে প্রত্যেকটা লোকের থেকে আলাদা করে ফিডব্যাক নিয়ে গোপন ব্যালটে ভোট করিয়ে পঞ্চায়েত মেম্বার অব্দি ঠিক করা হয়েছিল। তারপরে কি আপনি সেভাবে কোনো দুর্নীতি দেখতে পেয়েছেন? তারপরে কি আপনি সেভাবে কোনো দুর্নীতি দেখতে পেয়েছেন? ওয়াহ ওয়াহ ওয়াহ, এই তো দারুণ লজিক যে অভিষেক ব্যানার্জি তৃণমূলকে শুদ্ধিকরণ করার জন্য নবজোয়ার করেছিল। ওই সেই তৃণমূলের নবজোয়ার, যে নবজোয়ারে ব্যালট বক্স নিয়েও লাফালাফি ভাঙাভাঙি চলেছিল, সেটা নাকি শুদ্ধিকরণ করার জন্যই করেছিল, আর তারপরের থেকে নাকি কোনো দুর্নীতি হয়নি। তারপরে কি আপনি সেভাবে কোনো দুর্নীতি দেখতে পেয়েছেন? আর নবজোয়ারের আগে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছিল সেগুলো আগের তৃণমূল করেছে, এ তৃণমূল করেনি, এখনকার নতুন তৃণমূল করেনি। সেই জন্য এখন সবাই, বাংলার সবাই নতুন তৃণমূলকেই ভোট দাও, আর আগে যা হয়েছে সেগুলো ভুলে যাও। না মানে একটা ছোট্ট জিনিস বোঝার চেষ্টা করুন যে নবজোয়ারের আগে যে সমস্ত লোকেরা তৃণমূলে ছিল আজও তারাই আছে, আর নবজোয়ারের আগে যে সমস্ত নেতারা পর্যন্ত তৃণমূলে ছিল এখনও তারাই আছে। তাহলে নতুন তৃণমূল আর পুরনো তৃণমূলের মধ্যে এই যে ভাগ করে বলা হচ্ছে যে এই তৃণমূল ভালো তৃণমূল, এই তৃণমূল শুদ্ধ তৃণমূল, ওই তৃণমূল খারাপ তৃণমূল, এই যে যেটা বলা হচ্ছে এর কি ফায়দা? মানে আগে যারা আসলে এখনও তারাই আছে, আর এতেই মানে তৃণমূল শুদ্ধ হয়ে গেল। আর যদি ওই দুই তৃণমূলের মধ্যে যদি কোনো রকমের কোনো পার্থক্যই না থাকে, তাহলে দুর্নীতিটা আলাদা হয়ে যাচ্ছে কি করে? যে ওটা আগের তৃণমূল করেছে, ওটা যা করেছে আগে হয়ে গেছে, এখনকার তৃণমূলে কোনো দুর্নীতি নাই, তাহলে এটা আলাদা হচ্ছে কি করে? তার থেকেও বড় ব্যাপার যে দুর্নীতি যে করেছে, অন্যায় যে করেছে সেটা অন্যায়, আগে করুক পরে করুক, আইনের মাধ্যমে তারা সাজা পাবে, তাহলে এটা আবার কী রকমের গেম? সঠিক বলেছেন। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি নিজেও খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। নরেন্দ্র মোদীকে ফলো করেন? নরেন্দ্র মোদী আমায় ফলো করে, সে কারণে আমি করি। উনিও আপনাকে ফলো করেন, আপনি খুশি নরেন্দ্র মোদী আপনাকে ফলো করায়? খুশির ব্যাপার নয়। দেখো আমাদের অভিষেকদার ব্যাপারটাই আলাদা, মানে ব্যাপারটা বুঝতে পারছো যে নরেন্দ্র মোদী আগে অভিষেকদাকে ফলো করেছে, তারপরে অভিষেকদা গিয়ে নরেন্দ্র মোদীকে ফলো করেছে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে নরেন্দ্র মোদী আগে অভিষেকদাকে ফলো করেছে, সেই জন্য অভিষেকদার কর্তব্য হয় যে হ্যাঁ সেও তাকে ফলো করুক। কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে নরেন্দ্র মোদী কেন অভিষেকদাকেই কেন ফলো করতে আসলো, আমি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করলাম, বুঝতে আমি বুঝতে পারলাম সর্বশেষে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের মধ্যে একজন আইকনিক ব্যক্তি, আইকনিক দাদা, তো তার থেকে নরেন্দ্র মোদীর অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে, সেই জন্যই নরেন্দ্র মোদী আগে অভিষেক ব্যানার্জিকে ফলো করে অনেক কিছু শিখেছে। আরেকটা জিনিস আমি কোনোরকমভাবেই বুঝতে পারলাম না যে এই ইন্টারভিউটা কি আনন্দবাজার পত্রিকার ডিজিটালে এটা কি এক সপ্তাহ আগেই নিয়ে রেখেছিল, মানে গতকালকে আপলোড করেছে বাট ইন্টারভিউটা এক সপ্তাহ আগে নিয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার নাকি? যে এই ইন্টারভিউতে একটাও প্রশ্ন নেই সন্দেশখালি নিয়ে, সন্দেশখালি যে এত কিছু হচ্ছে, আরও যে আরও অন্য অন্য বিষয়ে এত কিছু হচ্ছে, সেই সমস্ত কোনো বিষয়ে কোনো প্রশ্ন নেই, জানি না কীভাবে কি। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ঠিক লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখোনি, খুবই ইন্টারেস্টিং ভিডিও ছিল, অনেকেই দেখোনি, তো যারা দেখোনি যদি সময় থাকে তাহলে পাশে এটাই ক্লিক করে তোমরা অবশ্যই দেখতে পারো। তো আজকের মতো বাই।